একজন দেবতা স্বর্গ থেকে মর্তে এসে বিপদে পড়ে যায়। হ্যালো, আজকের গল্পে দেখব 2022 সালে মুক্তি পাওয়া খুব সুন্দর একটি চাইনিজ মুভি, যেখানে একজন দেবতাকে একদিন স্বর্গের নিয়ম ভেঙে পৃথিবীতে আসতে হয় নিজের কিছু মূল্যবান জিনিস ফেরত নিয়ে যেতে। এই কাহিনীর শুরু হয় সেইখানে যেখানে দেবদেবীরা থাকে স্বর্গে। আজ সমস্ত দেবতারা একটা খুব সুন্দর অনুষ্ঠানে একত্রিত হয়েছিল। এই সময় বাইরে থেকে একজন দেবতা সেখানে আসে, যাকে কিছুটা পাগল টাইপের লাগছিল। আরে কখনো জুতো পরে না। ওকে এখানে দেখে বাকিদের একটুও ভালো লাগছে না, কারণ তাদের মনে হচ্ছে যে এখানকার এরকম সুন্দর মহলটাকে নষ্ট করতে এসেছে। তবে স্বর্গের রানী কখনোই এমনটা ভাবত না। রানী তাকে এই অনুষ্ঠানে স্বাগত জানায় এবং তাকে লি নামে ডাকে। এরপর সবাই যখন চলে এসেছিল, তখন রানী নিজের লেখা একটা সুন্দর কবিতা এখানে পড়ে শোনায়। এই সময় আচমকাই একটা দানব এখানে অ্যাটাক করে দেয় আর সুন্দর অনুষ্ঠানটাকে বরবাদ করে দেয়। ওখানে থাকা দেবতারা এক এক করে রানীকে রক্ষা করার জন্য এগিয়ে এসে ওই দানবটার সাথে লড়ার চেষ্টা করে। তবে তাদের শক্তি কোথাও গিয়ে ওই দানবের শক্তির কাছে কম পড়ে যায়। আসলে এই দানবটা এখানে রানীকে এটা বোঝাতে এসেছে যে এ হচ্ছে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দানব, সেই জন্য এরও স্বর্গে থাকার পুরো অধিকার রয়েছে। কিন্তু হঠাৎই লি এখানে নিজের রুই নামের একটা অস্ত্র দিয়ে ওই দানবটাকে আঘাত করতেই ওই দানবটা ওখানে হার মেনে নেয়। এই সময় রানী স্বীকার করে যে এই অ্যাটাকটা আসলে আমি নিজেই করিয়েছিলাম, কারণ আমি দেখতে চাইছিলাম যে বিপদের সময় কে তোমাদের মধ্যে নিজের বুদ্ধি আর শক্তিকে কাজে লাগাতে পারে। রানী এখানে লিয়ের অনেক প্রশংসা করে, কারণ দানবের অ্যাটাকে ও একটুও ভয় পায়নি, বরং একা শেষ পর্যন্ত লড়ে ওই দানবটাকে হারিয়েছে। সেই জন্য রানী খুশি হয়ে লিকে একটা উপহার দেয়, যার পর আবারও অনুষ্ঠান শুরু হয়। এবার অনুষ্ঠান শেষ হওয়ার পর লিয়ের কেমন অদ্ভুত লাগে। ও সেই রুই অস্ত্রটাকে বার করে, যাতে কেউ যদি অ্যাটাক করে তাহলে ও সেটার মোকাবিলা করতে পারে। কিন্তু এখানে লিয়ের গাফিলতির কারণে ওই রুই অস্ত্রটা স্বর্গ থেকে নিচে মর্তে পড়ে যায়। এই দেখে লি প্রচণ্ড ঘাবড়ে যায়, কারণ স্বর্গের নিয়ম অনুসারে এখানকার কারোরই মর্তে যাওয়ার আদেশ ছিল না। যদিও এই নিয়ম লঙ্ঘন করায় ওর বীভৎস সাজা হতে পারত, তবুও লি কিছু না ভেবেই নিচে মর্তে চলে আসে। মর্তে আসতেই লিয়ের সাথে পিয়ান নামের এই মেয়েটির সাথে পরিচয় হয়, যে জঙ্গলের একটা গাছের মধ্যে আটকে পড়েছিল। লি ওকে নিচে নামতে সাহায্য করলে পিয়ান ওকে ধন্যবাদ জানায়। লি তখন পিয়ানকে জানায় যে ও স্বর্গ থেকে আসা একজন দেবতা, আর ওর একটা অস্ত্র পৃথিবীতে পড়ে গেছে। পিয়ান এরপর লিকে নিজের গ্রামের একজন মোড়লের কাছে নিয়ে যায়, যাতে সে লিয়ের কিছু সাহায্য করতে পারে। ওরা যখন গ্রামে পৌঁছয়, তখন আচমকাই কিছু দানব সেই গ্রামে হামলা করে দেয়, কারণ তারা এই গ্রামের কিছু অমূল্য সম্পদ চুরি করতে চায়। এই সম্পদ আসলে একটা জাদুই জিনিস ছিল। লি এখানেও ভয় পায় না, ও সাহসের সাথে ওই দানবগুলোর সাথে মোকাবিলা করে। সবশেষে লি একজন মাকড়সার রানীকে নিজেরই জালে জড়িয়ে দিয়ে হারিয়ে দেয়। এরপর লি প্রচণ্ড শক্তিশালী একজন দানবকে হারায়, যার শরীরের দুর্গন্ধের সামনেই কেউ 2 মিনিট দাঁড়াতে পারত না। যার পর গ্রামের মোড়ল এবং গ্রামবাসীরা মিলে সুন্দর করে লিকে তাদের গ্রামে স্বাগত জানায়। সন্ধেবেলায় বিশেষ একটা পার্টিও রাখা হয়। লি যখন ওই মোড়লকে তাদের সেই অমূল্য সম্পদের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন মোড়ল বলে যে কয়েক মাস আগেই আকাশ থেকে একটা উজ্জ্বল জিনিস আমাদের গ্রামের পাহাড়ের ওপর এসে পড়ে। তারপরই গ্রামে শান্তি ফিরে আসে, আর গ্রামবাসীরা মিলে ওটাকে রক্ষা করার দায়িত্ব নেয়। ওটা সেই পাহাড়ের ওপরেই একটা গুহার মধ্যে রয়েছে। গ্রামবাসীরা সেখানে বিভিন্ন ধরনের সব কঠিন ফাঁদ পেতে রেখেছে, যাতে দানবরা ওই জিনিসটা চুরি করতে না পারে। এই কথাগুলো শুনেই লি বুঝে যায় যে এই মোড়ল ওরই প্রাণের চেয়েও প্রিয় সেই হাতিয়ার রুইয়ের কথাই বলছে। লি তখন মোড়লকে বলে, ওইটা আসলে আমারই অস্ত্র, আমি ওটা নিতেই এখানে এসেছি। তখন মোড়লটা লিকে বলে, হ্যাঁ, যদি তোমার হয় তো তুমি নিশ্চয়ই ওটা পেয়ে যাবে। তবে সত্যি বলতে মোড়লের কোনো ইচ্ছেই ছিল না লিকে ওর অস্ত্রটা ফেরত দেওয়ার। উল্টে তারা তো লিকে ধরে মোটা মোটা শিকল দিয়ে বেঁধে ফেলে। লি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, তবে মোড়লরা ওকে এক বিশেষ ড্রিঙ্ক পান করিয়ে দিয়েছিল, যেটায় দানব হোক বা দেবতা কারোরই শক্তি কাজ করবে না। এরপর গ্রামবাসীরা এক হয়ে লিয়ের ওপর বজ্রপাত করানোর জন্য আরাধনা করতে শুরু করে। কিন্তু আচমকাই
আকাশ থেকে আগুন পড়তে লাগে, যে কারণে গ্রামের বহু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। গ্রামবাসীরা আগুন নেভাতে ছোটে। ওই সময় পিয়ান লিয়ের কাছে আসে। ও বলে, যদি তুমি দানবদের থেকে আমাদেরকে বাঁচাতে পারো তাহলে আমি নিজে ওই জিনিসটা তোমায় খুঁজতে সাহায্য করব। লি রাজি হয়, আর পিয়ান তখন ওর বাঁধনের শিকলগুলো খুলে দেয়। এরপর ওরা দুজন সেই পাহাড়ের দিকে যায় যেখানেই ওই অস্ত্রটা লুকোনো ছিল। এই সময় কিছু গ্রামবাসী ওদের পিছনে পড়ে যায়, কিন্তু যখন তারা দেখে যে লি ওই পাহাড়ের দিকেই যাচ্ছে তখন তারা আর কোনো চাপ নেয় না, কারণ তাদের ধারণা ছিল যে লি ওই জাল থেকে কখনোই বেঁচে ফিরতে পারবে না। ওদিকে লি আর পিয়ান যখন সেই পাহাড়ে পৌঁছয় তখন প্রথমেই লি নিজের শক্তি দিয়ে ওখানে থাকা অদৃশ্য জালগুলোকে দেখে নেয়, কিন্তু হঠাৎই লি একটা জলাভূমির মধ্যে ঢুকে যাচ্ছিল। তখন পিয়ান ওকে উদ্ধার করে। ওরা দুজন একভাবে চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য ওরা একটা নদীর পাড়ে বিশ্রাম নিতে বসে। পিয়ান তখন লিকে জিজ্ঞেস করে, তুমি জুতো পরনি কেন? লি জানায় যে আগের জন্মে আমি একজন মানুষ ছিলাম, কিন্তু আমার পা দুটো অনেক বড় ছিল, সেই জন্য মানুষ আমার সাথে খুব খারাপ আচরণ করত। একদিন চাও নামের একটি ছোট্ট মেয়ের সাথে আমার দেখা হয়। চাও আমার বন্ধু হয়ে যায়। দেখা যায় চাও একদিন লিয়ের সাথে খেলা করছিল, তখন হঠাৎই ওর শরীর খুব অসুস্থ হয়ে পড়ে। ওই সময় ওর মা বাবা লিয়ের ওপর দোষারোপ দিয়ে চাওকে ওর থেকে আলাদা করে দেয়। কিছুদিন পর লি একটা জঙ্গলে বসে চাওয়ের জন্য কিছু উপহার তৈরি করছিল। তখনই ও বুঝতে পারে যে গ্রামে ভূমিকম্প হতে চলেছে। ও ছুটে যায় চাওয়ের বাড়িতে আর চাওকে সেখান থেকে উঠিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছুটা দূরেই গ্রামবাসীরা ওকে ধরে নেয়, কারণ তারা ভেবেছিল যে লি চাওকে অপহরণ করে নিয়ে পালাচ্ছে। প্রচুর লোক তখন লিকে খুব মারে। লি ওখানেই প্রাণ হারায়। লি যেহেতু ভালো মানুষ ছিল সেই জন্য ও স্বর্গে ঠাঁই পায়, যেখানে স্বর্গের রানী ওর সরলতা দেখে মুগ্ধ হয়। তাই সে জাদুর সাহায্যে লিয়ের পাগুলোকে সাধারণ মানুষের পায়ের মতো করে দিয়ে ওকেও একজন দেবতা বানিয়ে দেয়। দেবতা হওয়ার পরেও লি জুতো পরত না, কারণ ওর ওইভাবে খালি পায়ে থেকে থেকে অভ্যাস হয়ে গেছিল। লিয়ের অতীতের কাহিনী শোনার পর পিয়ান আর লি তাদের গন্তব্যের দিকে রওনা দেয়। কিছু সময় পর ওরা দুজন সেই গুহার সামনে পৌঁছে যায় যেখানে প্রচুর ফাঁদ পাতা ছিল। লিয়ের শক্তির সাহায্যে ওরা দুজন খুব সহজেই ওই জালগুলো পার করে একটা ঝুলন্ত ব্রিজের সামনে পৌঁছয়, যার ওপারেই কিছু একটা উজ্জ্বল জিনিস রাখা ছিল। কিন্তু লি এই সময় যখনই ওই ব্রিজে পা রাখে তো একটা এনার্জি ওকে খুব জোর শক মারে। আসলে এই ব্রিজে এক ধরনের আধ্যাত্মিক ঘণ্টা বাঁধা ছিল, যার দরুন না কোনো দানব আর নাই কোনো দেবতা এই ব্রিজটাকে পার করতে পারত। পিয়ান সেই জন্য প্রথমে নিজে এগোয় আর সমস্ত ঘণ্টাগুলোকে খুলে দেয় যাতে লিও পার করতে পারে। এরপর আচমকাই ব্রিজের একটা জায়গা ভেঙে যায়, তবে পিয়ান নিজেকে সামলে নিয়ে আবারও উঠে পড়ে, যার পর লিও খুব সহজেই ওই ব্রিজটা পার করে নেয়। যার পর দুজন একসাথে কিছুটা রাস্তা যাওয়ার পরই ওরা সেই উজ্জ্বল জিনিসটা দেখতে পায়। লি মনে করে এটাই ওর প্রাণের অস্ত্র রুই, কিন্তু একটু পরই যখন ওই জিনিসটার উজ্জ্বলতা কমে যায় তখন ওরা দেখে ওটা রুই নয়, বরং একটা বড় সোনালি রঙের ডিম। এই সময় আচমকাই কিছু দানব লিদেরকে পিছু করতে করতে এখানে এসে পৌঁছে যায়, কারণ তারাও লিয়ের সেই অস্ত্রটাকে চুরি করতে চায়। এইবার ওই ডিমটা যেহেতু লিয়ের কোনো প্রয়োজন ছিল না, সেই জন্য ও ওটাকে ওই দানবগুলোকে দিয়ে দেয়, যেটা নিয়ে ওরা সবাই এখান থেকে চলে যায়। পিয়ান সেই জন্য খুব রেগে যায়, কারণ ওটা ওদের গ্রামের জন্য অমূল্য একটা সম্পদ ছিল। পিয়ান লিকে বলে ওটা আবারও এখানে এনে রাখতে হবে তোমায়, তবে লি পিয়ানের একটাও কথা শোনে না আর লি ওকে ওই জঙ্গলের মধ্যে একলা ছেড়ে চলে আসে। সকালে লি যখন গ্রামে পৌঁছয় তখন গ্রামবাসীরা ওকে বন্দি করে নেয়। গ্রামের মোড়ল আজ আবারও গ্রামবাসীদের সাথে আরাধনা করে লিয়ের ওপর বজ্রপাত করতে চাইছিল। এইবারে অনেক ধরনের পুজো পাঠ করার পর লিয়ের ওপর ভয়ঙ্কর কয়েকবার বজ্রপাত হয়, তবে লি তো অমর ছিল, সেজন্য লিয়ের এখানে কিছুই হয় না। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা বুঝে যায় যে লি সত্যিই একজন দেবতা, তাই তারা লিয়ের সামনে মাথা নত করে। কিন্তু এই সময় একজন বৃদ্ধ মহিলা জোর গলায় বলে যে এ সম্মান পাওয়ার যোগ্য না, কারণ এ নিজের অস্ত্রের জন্য গ্রামবাসীদেরকে দানবদের কাছে মরার জন্য ছেড়ে যাচ্ছে। এই কথাগুলো শুনে লিয়ের পিয়ানের কথা মনে পড়ে যায়, যে একাই ওই দানবগুলোর থেকে উজ্জ্বল ডিমটা ফিরিয়ে আনার জন্য পাহাড়ের ওপরেই রয়ে গেছিল। অন্যদিকে দানবরা ওই সোনালি ডিমটা দেখে কিছুটা আশ্চর্য সাথে কিছুটা হয়রান হয়ে পড়েছিল,
ওখানেই একজন মুরগিদের দানব ছিল। বাকিরা তখন সেই মুরগি দানবটাকেই ওই ডিমটার ওপর বসতে বলে, যাতে ডিমের মধ্যে যা কিছুই আছে সেটা বাইরে আসতে পারে। এই সময় পিয়ান একটা বড় বিড়াল রাক্ষসের বেশ নিয়ে দানবদের এই গুহায় এসে পৌঁছে গেছিল। ও এই সময় বুদ্ধি লাগিয়ে দানবদেরকে বোকা বানিয়ে ওই সোনালি ডিমটা তাদের থেকে নিয়ে নেয়। কিন্তু পিয়ান যখন ডিমটা নিয়ে ওই গুহা থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই দানবরা বুঝে যায় যে ও একজন মানুষ। তারা সঙ্গে সঙ্গে পিয়ানকে ধরে নেয়, যার পর ওকে তারা মেরে ফেলতেই যাচ্ছিল। এই শেষ মুহূর্তে লি সেখানে পৌঁছে পিয়ানের প্রাণ বাঁচায়। লি সমস্ত দানবদেরকে প্রচুর ধোলাই করে। তারপর ওই ডিমটা সঙ্গে নিয়ে লি আর পিয়ান গ্রামে ফেরে। ওদেরকে দেখে গ্রামবাসীরা অনেক খুশি হয়, কারণ তাদের সেই অমূল্য সম্পদ ডিমটা একদম সুরক্ষিত ছিল। পরদিনই মোড়ল আর গ্রামবাসীরা মিলে ওই ডিমটাকে খোলার জন্য পুজো শুরু করে। এরপর যখন সেই ডিমটা ফাটে, তো ওর মধ্যে থেকে কুইং নিয়াও নামের এক দৈত্য বের হয়। কুইং নিয়াও আসলে সেই দৈত্য যাকে লি ওই দিন স্বর্গের সেই অনুষ্ঠানে হারিয়ে দিয়েছিল। নিয়াও এখানে বলে যে আমি সমস্ত দৈত্যদের মধ্যে একাই যে স্বর্গের দেবতাদের মাঝে থাকতাম, বাকি দেবতারা আমায় হয়রান করে ছেড়েছিল। উৎসবের দিন যখন আমি সেখানে অ্যাটাক করি, তখন আমি ভেবেছিলাম সব দেবতারাই সমান হয়, সেজন্য আমি লিয়ের ওপরেও অ্যাটাক করি। কিন্তু লি তখন ওর একটা জাদুই অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে, আর আমি স্বর্গ থেকে মর্তে পড়ে যাই এবং একটা ডিমের মধ্যে বন্দী হয়ে যাই। গ্রামবাসীরা যখন ওই ডিমটা পায়, তো তারা মনে করে এই ডিমটা তাদের গ্রামকে রক্ষা করবে, সেই জন্যই তারা ওটাকে ওরকম সুরক্ষিত জায়গায় রেখে দেয়। নিয়াও এইবার নিজের পুরো শক্তি দিয়ে লিকে অ্যাটাক করে ওকে দুর্বল করে দেয়, যার পর গ্রামবাসীদের ওপরেও অ্যাটাক করে গ্রামের সব কিছু তছনছ করতে লাগে। লি আরও একবার উঠে দাঁড়িয়ে নিয়াওয়ের সাথে মোকাবিলা করার চেষ্টা করে, তবে মর্তে এসে ওর শক্তি অনেকটাই কমে গেছিল। নিয়াও এই সময় লিকে মেরে ফেলতেই যাচ্ছিল, কিন্তু এই সময় পিয়ান লিয়ের সামনে চলে এসে নিয়াওয়ের শক্তিটাকে নিজের মধ্যে নিয়ে নেয়। লি কখনোই ভাবতে পারেনি যে পিয়ান ওর জন্য নিজের প্রাণের বলি দিতে রাজি ছিল। পিয়ান যখন নিজের জীবন মৃত্যুর মাঝে শেষ নিঃশ্বাস নিচ্ছে, তখন লি দেখে পিয়ানের কপালে ওর সেই অস্ত্র রুইয়ের একটা শেপ রয়েছে। তখন এইবার লি বুঝতে পারে যে পিয়ান আসলে ওর রুই অস্ত্রটারই রূপ ছিল, যেইটার জন্যেই ও মরতে এসেছিল। দেখা যায় আগের জন্মে লি মারা যাওয়ার পর চাও যখন বড় হয়ে গেছিল, তখন ওর সেই শারীরিক অসুস্থতার কারণেই একদিন ওর মৃত্যু হয়। চাও নিজের সারাটা জীবন ভগবানের পুজো করেই কাটিয়েছিল, সেজন্য স্বর্গের রানী খুশি হয়ে ওকে জিজ্ঞেস করেছিল যে তুমি পরের জন্মে কি হতে চাও। চাও তখন বলেছিল আমায় যা কিছু করে দিন, কিন্তু আমি লিয়ের কাছে থাকতে চাই। এবার রানী যেহেতু লিকে একজন দেবতা বানিয়ে দিয়েছিল, সেজন্য রানী তখন চাওকে লিয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র রুই বানিয়ে দেয়। যার পর লিয়ের গাফিলতির কারণে রুই যখন মর্তে পড়ে যায়, তখন গ্রামের একটা নদীতে পড়ে ওই অস্ত্রটা একটি মেয়ের রূপ ধারণ করে, যার পর গ্রামবাসীরাই ওকে উদ্ধার করে এবং ওর নাম রাখে পিয়ান। এদিকে পিয়ান মারা যাওয়ার পর আবারও ও রুই অস্ত্রে পরিবর্তন হয়ে যায়, যাতে লি নিয়াওয়ের সাথে মোকাবিলা করতে পারে। যার পর ওদের দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়, আর সবশেষে লিওর রুই অস্ত্রের প্রহারে নিয়াওকে ডাউন করে দেয়। কিছুক্ষণ পর স্বর্গের রানী বাকি দেবদেবীদেরকে নিয়ে নিচে আসে। রানী এখন লিকে সাজা দিতে এসেছে, কারণ নিয়ম না মেনেই লি কাউকে কিছু না জানিয়ে মরতে চলে এসেছিল। লি তো সাজা নিতে প্রস্তুত ছিল, কিন্তু গ্রামবাসীরা দেবতাদের সামনে মাথা নত করে আর তাদের কাছে লিকে ক্ষমা করার জন্য অনুরোধ করতে থাকে, কারণ লি তাদেরকে দানবদের থেকে বাঁচিয়েছে। এত মানুষ একসাথে অনুরোধ করায় স্বর্গের রানী শেষমেশ রাজি হয়, আর সে লিকে ক্ষমা করে দেয়। তারপর রানী যখন নিয়াওকে সাজা দেওয়ার জন্য তৈরি হয়, তখন লি তার কাছে মিনতি করে ওকে আর একবার সুযোগ দেওয়ার কথা বলে, যাতে ও নিজের ভুলগুলোকে শোধরাতে পারে। লিয়ের কথা শুনে রানী নিয়াওকে ক্ষমা করে দেয়। নিয়াও আরও একবার ভালো হওয়ার সুযোগ পেয়ে ভীষণ খুশি হয়। লিয়ের পর আরও কয়েকদিন এই গ্রামেই থাকার সিদ্ধান্ত নেয়, যাতে দানবরা এখানে অ্যাটাক করতে না পারে। আর এখানেই এই অসাধারণ মুভিটা সমাপ্ত হয়। তো বন্ধুরা, 2022 সালে মুক্তি পাওয়া গ্রোথ অফ গড মুভিটার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। একটা করে লাইক আর শেয়ার করে দিও ভিডিওটায়। চ্যানেলে নতুন হলে এবং এরকমই সব দারুণ দারুণ গল্পের ভিডিও বাংলায় দেখতে হলে আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।